স্যার এই বইয়ের ক্ষেত্রে আমরা বিবিএ কিংবা বিবিএর ক্ষেত্রে সিইউটির ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে বাংলা ক্ষেত্রে অভিযাত্রী আছে, বাংলা মেমোরাইজিং আছে, অভিযাত্রী সিরিজের এটিএম গুলোতে বই আছে। আর ইংলিশে মাস্টার বই সব থেকে সেরা। মাস্টারের পাশাপাশি প্যারাগনের বই আছে, বাকি স্যারের একটা বই আছে, এগুলো অনেক ভালো। শর্টের উপরে মানে যারা শর্টের উপরে পড়তে চায় তাদের জন্য খুব ভালো সিলেবাস বানানো। আর প্যারাগন সিরিজের বই আছে, ব্যবসায়িক হিসাব বিজ্ঞানের অ্যাপস আছে, ফিনান্সের বই আছে, উৎপাদনের বই আছে, ওইগুলো অনেক ভালো। প্যারাগন যাদের পছন্দ হয় তারা জয়পুরি বিস্তারিত যারা পড়তে জয়পুরি পড়তে পারবে, আর অনেক ভালো জয়পুরি। এইগুলো পড়লেই আর কি আমার তো 5টা সাবজেক্ট, এইগুলো পড়লে হয়। আর রিটেন ক্ষেত্রে ওইগুলো ট্রান্সলেশন আসে, তারপর শর্ট করতে আসে সিইউটি, ওইগুলো রেগুলার পড়লেই হয়। আর ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করতে ভালো। অনেক সময় স্যারেরা পছন্দ করে না, লেখা হলেও স্যারেরা একটা পছন্দ করে না, যেহেতু ইউনিভার্সিটি স্যারেরা ভালো লাগে, সেগুলো আর কি রেগুলার প্র্যাকটিস লিখতে হয়, তাহলে ভালো নাম্বার পাওয়া যায়। আর এমসিকিউতে তো এমসিকিউতে আবার মেমোরাইজিং সাইড থেকে খুব বেশি আসে কমার্সে, যেহেতু 12টা করে পড়ছেন আর 5-এ পাস। কিন্তু ইংলিশে খুব সমস্যা হয় মেমোরাইজিং, ইংলিশে মেমোরাইজিংটা রেগুলার পড়াশোনা করতে হয়, এটা যদি একটু আগে থেকে করা হয় তাহলে বেশি ভালো হয়। আর মেমোরাইজিং ওই বিভিন্ন বই থেকে মাস্টার বই থেকে যে কোনো একটা বই থেকে পড়লে এমনি গ্রামাটিক্যাল কোনো আইটেম, রাইটিং গ্রামাটিক্যাল 2 ধরনের তো প্রশ্ন আসে, আর লিটারারি কিছু আসে নাকি? লিটারারিটা সিউনিটে আসে না, বিউনিটে আসে। আর গ্রামাটিক্যাল বলতে কি, গ্রামাটিক্যালটা খুব মানে স্যারেরা খুব নির্দিষ্ট করে দেয়, মানে নির্দিষ্ট কিছু এ থেকে প্রত্যেকবার প্রশ্ন আসে। যেমন ইন্ট্রোগেটিভ কম্প্রিহেনশন, এই টাইপের বেশ কিছু আছে, বেশ 8-10টা চ্যাপ্টার। ওই চ্যাপ্টারগুলো আর কি রাইট ফর্ম ভার্ব, এখান থেকে বেশি প্রশ্ন আসে। রাইট ফর্ম ভার্ব থেকে রেগুলার প্রশ্ন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইসব বেশ কিছু 8-9টা চ্যাপ্টার আছে। এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে আর কি এখান থেকে প্রশ্ন পাওয়া যায়। সমস্যা মেমোরাইজিং সাইড থেকে, মেমোরাইজিং সাইডটা মানে বেশ 12টা প্রশ্নের মধ্যে 6টা থেকে 5টা থেকে 6টা প্রশ্ন মেমোরাইজিং থেকে আসে, সেহেতু মেমোরাইজিং সাইডে গ্যাপ থাকলে আর কি পাস করা সম্ভব হয় না, কষ্ট হবে। কিন্তু মেমোরাইজিং সাইডটা বেশি ইম্পর্টেন্ট, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম, অ্যানালজি থেকে প্রায় প্রশ্ন আসে, স্পেলিং আছে। এইগুলো আর কি আগে থেকে প্র্যাকটিস করলে তখন ওখানে গেলে টপ মেরিট পাওয়া যায়। আর টেক্সট বুক তো অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, টেক্সট বুক এখানে যা টেক্সট বুক যেভাবে পড়ে যাচ্ছে এভাবে টেক্সট বুকটা ভালো জ্ঞান রাখতে হয়। আর বাংলার ক্ষেত্রে টেক্সট বুক খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কর্নার, তাই না? আচ্ছা, এটা গেলে হচ্ছে বইয়ের দিক থেকে গেলে আমরা কোচিং সেন্টারে যাব, সবাই ভর্তির পর আমরা কোচিংয়ে ভর্তি হই। কোচিং সেন্টাররা অনেকভাবে বিজ্ঞাপন দেয়, এখন যেগুলো বড় বড় কোচিং সেন্টার আছে যেমন উদ্ভাস, প্যারাগন, উদ্ভাসে তো সিউনিট নাই, ইউসিসি, এইগুলো আর কি এরা হচ্ছে ব্যবসায়িক মাইন্ডেড। এরা এখানে গেলে এরা নিজেদের যে নিয়ম আছে ওই উপাদানুগতিক পড়া যায়। ছেলেপেলে দেখা যাচ্ছে কিছু কিছু চালাক ছেলেপেলে আছে, তারা অনেক সময় অনেক প্রাইভেট পড়ে, অনেক হিসেব করতে থাকে, কোচিং সেন্টার অনলাইন কোচিং করতে থাকে। কিন্তু যারা আর কি রেগুলার বেসিসে গ্রাম থেকে যায় এরা তো ধরে উঠতে পারে না, এখানে গিয়ে ধরে উঠতে আর কি অনেকটা টাইম চলে যায়। তো সেখানে ওইখানে গিয়ে ওরা বিপদে পড়ে। তো ওর থেকে যদি মানে বিভিন্ন প্রাইভেট কোচিং সেন্টার আছে, ওখানেও দেখা যাচ্ছে এক্সাম ব্যাচের সাথে ভর্তি হয়ে থাকা ভালো, কিন্তু তার থেকে যদি ওই প্রাইভেট কোচিং সেন্টারগুলোতে যাওয়া যায় তো ওরা আর কি আরো ভালোভাবে গাইডলাইন দেয়, এগুলো মানে খেয়াল করে একদম প্রাইভেট টিউটরের মতো খেয়াল করে। আচ্ছা, এবার আমরা শহরের দিকে যাই, মানে আমি ঢাকা, খুলনা বা কোন শহরে এই কোচিংয়ে গেলে আমরা লাভবান বেশি হব? কোচিং সেন্টারের উপরে নির্ভরতা কমায়, যদি নিজের উপর নির্ভর করা যায় তাহলে সেটা বেশি ভালো। এখন খুলনায়ও অনেক সুন্দর সুন্দর প্রাইভেট ব্যাচ আছে, সাতক্ষীরাতে ভালো প্রাইভেট ব্যাচের কথা শুনি সাতক্ষীরাতে। তবে যদি ব্যবসায়িক মাইন্ডের কোচিং সেন্টার গুলোর দিকে খেয়াল রাখা হয় তাহলে তাদের বিষয় হিস্ট্রি দেখতে হবে, যে কোন ওদের যে লোকেশনে গেলে, আমার তো অনেক জায়গায় ব্রাঞ্চ থাকে, কোন ব্রাঞ্চে গেলে আর কি
আমি ভালো রেজাল্ট ভালো এবং আমি চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আর যদি প্রাইভেট ব্যাচে দেখা যায় তাহলে খোঁজখবর নিয়ে খুলনাতে অনেক সুন্দর সুন্দর প্রাইভেট ব্যাচ পাওয়া যায়। বেশি বাইরে গেলে যেমন দুটো একটা বল। আমি করছিলাম, আমি প্রথমে বিজনেস ক্লাসের একটা প্যারাগন ক্লাস আমি গেছিলাম খুলনাতে। হ্যাঁ খুলনাতে, ওখানে গিয়ে ঠকেছিলাম। পরে আমি 1-1.5 মাস টাইম নষ্ট হওয়ার পরে গিয়ে মডার্ন ফাইন্যান্সের মধ্যে একটা কোচিং সেন্টার আছে বরুণ স্পেশাল ব্যাচ, আমি ওইখানে কোচিং করছিলাম। তারপরে হচ্ছে আরও ওখানে আছে নাজমুল কোচিং সেন্টার, বেশ 2-3 কোচিং সেন্টার আছে, ওরা খুব ভালো। মানে যদি আমি গড় করি অ্যাভারেজ করি দেখা যায় ওখানে বেশি স্টুডেন্ট পড়ে না, 40-45 স্টুডেন্ট পড়ে, অথচ প্রতি বছর ম্যাক্সিমামই কোথাও না কোথাও চান্স পেয়ে যায়। আর সায়েন্স তো ও প্রথমে উদ্বাসী ছিল, উদ্বাসী দিয়ে অনেকদিন চেষ্টা করার পরে কোনো ভালো রিয়াকশন আসলে ও বিদ্যার্থী দিয়ে কার কাছে? অভিজিৎ। হ্যাঁ। আর তুমি বলুন। আচ্ছা আচ্ছা। আমরা যেটা বুঝলাম, আমরা একসাথে মেসে থাকতাম। তোমার থাকতে কোথায়? আমরা থাকতাম বৈকালী পাড়া। ওটা তো অনেক দূরে থাকতে। একটু দূরে থাকতাম। আমরা একসাথে থাকতাম, তো একসাথে থেকে যেটা বুঝলাম যে প্রাইভেট ব্যাচগুলো আরো অনেক ভালো। যেটুকু তারা স্পেশাল কেয়ার নেয়। হ্যাঁ, স্পেশাল কেয়ার নেয়। কোয়ালিটি মেইনটেইন করে। যেটুকু দরকার সেটুকুই দেয়, আর বাদ বাকিটা সব নিজের কাছে চেষ্টা করতে হয়। সুন্দর। এবার তাহলে আমরা সচলের কাছ থেকে জানলাম, সচল হচ্ছে এখন ঢাকা ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্টে আছে। তোমার এই মেরিট পজিশন কি ছিল একটু বলো। আমার 491 ছিল। ওকে, এবার আমরা একটু অভিজিতের কাছ থেকে শুনি। অভিজিৎ তো নাকি অভিজিৎ বলে পরে আসবো নাকি অভিজিৎ বলো? হ্যাঁ বলো। হচ্ছে যে চারটা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। হ্যাঁ, এই চ্যাপ্টার স্যার আমরা যে মেন বই ফিজিক্সের ক্ষেত্রে শাহজাহান তপন স্যার বা আমির হোসেন, কেমিস্ট্রির ক্ষেত্রে হাজার নাক স্যার, ম্যাথের ক্ষেত্রে অসীম কুমার শাহ স্যারের বই, আর বায়োলজির ক্ষেত্রে হচ্ছে আবুল হোসেন স্যার আর হচ্ছে গাজী আসমিন স্যার। এগুলো পড়লে মোটামুটি এখান থেকে সবকিছু আসে। এগুলোতে চারটা ভালো বক্ত আছে, ইজিলি একটা সেট আনতে পারে পাবলিক ইউনিভার্সিটি। আর ইঞ্জিনিয়ারিং থেকে বোর্ড সিকিউরিটি হলে তো আপনার কিতাসের বই মাস পড়া লাগবে। তারপর হচ্ছে আপনার ওই যে মেডিকেলের ক্ষেত্রে আবুল হোসেন স্যার, গাজী আসমিন স্যারটা খুব ভালোভাবে এগোনো লাগবে, করলে আপনার হচ্ছে সম্ভাবনা থাকবে একটা ভালো কিছু। আর কোচিং ক্ষেত্রে আপনার চলে যত বললো যে বড় বড় কোচিং সেন্টারগুলো মূলত ব্যবসার টাকা থাকে যায় একটা। তুমি কি প্রথমে অভিজিতের ওখানে গিয়েছিলে নাকি? ওখানে গাইডলাইন্স আর নেই, কিন্তু ওই যে আমাদের মানে সুবিধা অনেক ভালো, ওদের ফ্যাসিলিটি আছে। কিন্তু যেমন স্যার আমাদের ওদের এগুলো অনেক সুন্দর, ওই যে শীট বইগুলো অনেক সুন্দর গুছানো এক করে। আমাদের গ্রামের ছেলেমেয়ে আর কি ওদের সাথে মারা নিতে পারে, সমস্যা হয়ে যাবে। আমার তো একভাবে পড়াশোনা করে যায়, আর আমার তো শহর থেকে অনেক দুর্বল থাকে। ওখানে যেমন কলেজে অ্যাডমিশনের বিষয়গুলো কলেজ থেকে ওদের শেখায়, কোথায় কি করতে হবে। আর ওখানে কলেজে দেখা যাচ্ছে শহরে এক কলেজে 40 জন 45 জন, এবছর খুলনা সিটি কলেজ থেকে প্রায় 40-45 জন মতো চান্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। কলেজ থেকে তো শেখায় না কিছু ভর্তির জন্য, ওখানে সিনিয়ররা থাকে। ওখানে আর কি আসলে ওরা তো ওই কলেজ লেভেলেই পড়াকালীন সময় ওরা আবার বিভিন্ন কোচিং সেন্টারে যুক্ত থাকে। শহরের স্টুডেন্টরা গ্রামের স্টুডেন্ট অনেক আগায় যায়। আমরা যেটা আপনার হচ্ছে যে অনেকে শিখছে না, ওটা ওরা অলরেডি সেকেন্ড ইয়ারে কভার, ওরা সেগুলো শেষ করে এসএসসি পরীক্ষা দিয়ে ওখানে প্র্যাকটিস করতেছে। আর আমরা এখান থেকে পড়ে এসএসসি পাস করানোর শেষ শিখছি। ওরা বিভিন্ন পিরিয়ড বিষয় সেক্ষেত্রে আমরা অনেক কিছু সেক্ষেত্রে আমরা গ্রামে বসে ওই লেভেলে যাবো কিভাবে? গ্রামে বসে ওগুলো কিছুই না, গ্রামে বসে মানে যে আর কি ইউটিউবে এখন সবকিছু পাওয়া যায়, কোথা থেকে কি আসে ওইগুলো খোঁজ নিয়ে আর কি, যেগুলো বেসিক মানে যেগুলো আসে। যেমন আমার ক্ষেত্রে মেমোরাইজিং ফেজিং আছে, আর সায়েন্স প্র্যাকটিস। আমার সায়েন্সের ক্ষেত্রে মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম প্র্যাকটিস। আমরা হবে একটা ম্যাথ, কিন্তু আপনি এক্সাম হলে পারবেন না, এর কারণ হচ্ছে প্র্যাকটিস, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর্টসের ক্ষেত্রে জিকে আছে, এই সাবজেক্টগুলো যেগুলো আর কি আসে এইগুলো সম্পর্কে হালকা হালকা ধারণা রাখলে ওখানে গেলে বাদ বাকি ওখানে গেলে মানে হয়ে যায়। আর খুব ভালো সিরিয়াল পাওয়া যায়, যদি ঈশ্বরের যদি আশীর্বাদ থাকে খুব ভালো মেরিট পাওয়া যায়, ভালো ভালো। কারণ আমরা তো সবাই তো শহরে যেতে পারতেছে না, তো গ্রামে বসে আমরা ওগুলো তাহলে অনলাইন প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, এবার তাহলে আচ্ছা তোমার একটু পজিশনটা বলো। আমার স্যার জিএসটি তে পজিশন আছে 1400।
অভিজিৎ দত্ত, তাই তো? হ্যাঁ, অভিজিৎ ব্যাস আর অভিজিৎ দত্ত, ওটা অভিজিৎ দেবনাথ নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, অভিজিৎ স্যারের বিরাট সুনাম করলেন। হ্যাঁ, তোমাদের ওখানে অভিজিতের ব্যাচে রাজপ্রসন্ন নামে কেউ ছিল নাকি? রাজপ্রসাদ, রাজপ্রসন্ন, রাজবংশ নামে একজন ছিল। রাজপ্রসন্ন নামে মানে আমার মামাতো ভাই ও ছিল, ও দেখলাম। আচ্ছা, তো তোমার তাহলে জিএসটি না, উচ্চবর্তী পরীক্ষা। গুচ্ছ ভর্তি পরীক্ষায় ওখানে কত সিরিয়াল? 1400। 1400। আচ্ছা, এবার আমাদের হচ্ছে সেই রুয়েট পার্টি। হ্যাঁ, বলো দেখি। তো আমি পড়াশোনা করছি ইঞ্জিনিয়ারিং এ। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং পড়াশোনাটা প্রথম থেকেই আসলে অতটা মানে গতানুগতিক টাইপের না, এখানে অনেক বেশি প্র্যাকটিসের দরকার প্রথম থেকেই। সো ফাস্ট। সো ফাস্ট। আর এটা প্রবলেম, পারাটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি কত কম সময়ে করতে পারি, হুম এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ারিং এ। হুম এখানে আরেকটা জিনিস কি, ম্যাথ গুলো দেখেই বোঝা লাগে যে আমি এটা পারবো কি পারবো না, আমাকে এটা অ্যাটেম্প করা উচিত কি উচিত না, এই জিনিসগুলো স্যার অনেক বেশি হয় ইঞ্জিনিয়ারিং এ। ডিফারেন্স তৈরি করে দেয় একটা স্টুডেন্ট থেকে আরেকটা স্টুডেন্টে। এই জিনিসগুলো কাটায় ওঠার জন্য সবচেয়ে বেশি দরকার স্যার প্র্যাকটিস। হুম আর ইঞ্জিনিয়ারিং এ একটু টাইম কম পাওয়া যায় স্যার, কারণ একটু পড়াশোনা করে একটু বেশি থেকে যায় স্বাভাবিক হচ্ছে অ্যাডমিশনে। এবং অ্যাডমিশন সময় যদি কেউ গিয়ে ভাবে যে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়া শেষ করবো ওই সময় গিয়ে, হয় না স্যার, সম্ভব না স্যার, মানে সমস্যা হয়ে যাবে। আর এই জন্য করা উচিত কি আমাদের এইচএসসি লাইফের মধ্যে ইঞ্জিনিয়ারিং এর যে প্রস্তুতি যেটা বলে কোর প্রস্তুতি কনসেপ্ট, এটা স্যার আমাদের শেষ করে ফেলা উচিত। অ্যাডমিশন টাইমে গিয়ে একটাই কাজ করা যায়, সেটা হচ্ছে প্র্যাকটিস। ইঞ্জিনিয়ারিং এ রিভিশন এন্ড প্র্যাকটিস। রিভিশন এন্ড প্র্যাকটিস, এবং একটা ম্যাথ আমি পারতাম আগে থেকে, ওই ম্যাথটা কিভাবে আর সহজভাবে করতে হবে এইটা শেখা যায় সর্বোচ্চ। এটা না যে ওই ম্যাথটা আমি কোনোদিন হাতে দিয়ে আমি এখন ওই মতে গিয়ে শিখবো, ওই কনসেপ্টটা আমি এখন গিয়ে শিখবো ইঞ্জিনিয়ারিং, এইটা করলে সফল। তো এক্ষেত্রে আবার ইন্টারমিডিয়েট লেভেলে আমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে কোর্স আছে, এই কোর্সটা আমরা কতদিনের মধ্যে কমপ্লিট করব? আসলে টেস্ট পরীক্ষার আগেই সম্ভব হলে করা উচিত, মানে অ্যাডমিশনের যে কভারগুলো আমি করব এটাই শেষ করে ফেলা উচিত, মানে টেস্টেরও আগে অ্যাডভান্স লেভেল যে পড়াশোনা। হ্যাঁ, টেস্টের পরে যেটা করা উচিত ফুল দমে একদম এইচএসসি তেই ফোকাস করা উচিত। টেস্টের পর আমরা শুধু এইচএসসি পরীক্ষার জন্য ফোকাস করব। কারণ একটা জিনিস কি, ইঞ্জিনিয়ারিং এ অ্যাডমিশন নিতে গেলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এইচএসসি রেজাল্ট। রাইট, এইচএসসি রেজাল্টের জন্য অনেকে বসতে পারে না। ইঞ্জিনিয়ারিং আগে নিজেকে মানে ভ্যালিড করতে হবে, আমি যেন বসতে পারি ইঞ্জিনিয়ারিং এক্সামে, তারপর হচ্ছে আমি চান্স পাবো কি পাবো না। বসার পর অনেকটা অপরচুনিটি বেড়ে যায়, কারণ শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এ মহলে যতই বেশি থাকুক, সর্বোচ্চ 10 থেকে 15,000 এর বেশি মানে থাকে না শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং প্রতিযোগিতায়। তো তার মধ্যে একটা সিট ব্যাগে নেওয়া মানে খুব একটা হার্ড না, সমস্যা না। বাট ওই যে এইচএসসি রেজাল্টটা সিকিউর করা, ওইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট ফার্স্ট অফ অল। অনেকে বলে কি, মানে অ্যাডমিশনের পড়া পড়তে গিয়ে এইচএসসি রেজাল্টটা একদম ছেড়ে দিই, শেষে করে হয় কি যে আমরা অ্যাডমিশনে আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়ে যায়, বাট আমরা শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং এক্সামে বসতে পারি না, সেই রকম রেজাল্ট আমরা তৈরি করতে পারছি না। তো সেক্ষেত্রে আমরা একটা স্টুডেন্ট মনে করি যারা ফার্স্ট ইয়ারে এবার একাদশ শ্রেণীতে আছে, তারা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেবে, আবার এদিকে এইচএসসির প্রস্তুতিও নেবে, এই দুটো একসাথে কিভাবে করলে সহজ হয়? প্রথম থেকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যখন আমি কোনো একটা কনসেপ্ট পড়বো, চ্যাপ্টার পড়বো, ওই চ্যাপ্টারের পাশাপাশি যে আমরা করি কি, মানে আমাদের এই হয় কি গ্রামে আমরা করি যে অ্যাডমিশন যেগুলো ওইগুলো অনেক হার্ড থাকে, ওগুলো আচ্ছা ওগুলো স্কিপ করে দাও, ওগুলো তো কখনো আসবে না এইচএসসিতে, স্কিপ করে দাও, স্কিপ করে বেরিয়ে যায়, এটা করলে হয় না, ওইগুলো করতে হবে একবার, ওইগুলোই করা লাগবে একবার করে। মানে ওই ম্যাথগুলো কিভাবে করে আমার মাথায় জানাতে হবে যে হ্যাঁ এই ম্যাথগুলো পারা যায়, এই ম্যাথগুলো কোনো মানে ভয়ঙ্কর জিনিস না, এই কনসেপ্ট দিয়েই এই ম্যাথগুলো করা যায় সহজে, শুধু একটু ভাবা লাগে, এক্সট্রা চিন্তা করা লাগে। এই জিনিসটা, এই অ্যাপ্রোচটা ছোটবেলা থেকে তৈরি করতে হবে, তাহলে ওই যে অ্যাডমিশনের টাইমে গিয়ে হঠাৎ করে ওই ম্যাথ দেখার পর আরে আমি তো কোনোদিন এই ম্যাথটা পারিনি, এই ম্যাথটা তো অনেক কঠিন, এই ম্যাথটা তো আমি ছেড়ে আসি, এই যে একটা ভয় ভিতরে, এই ভয়টা পরবর্তীতে ওই ম্যাথ কোনোদিন আর করতে দেয় না। সেক্ষেত্রে তো তাদের তো অ্যাডমিশন গাইড একটা লাগবে নাকি? অ্যাডমিশন গাইডের চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের এই যে
একাডেমিক বই আছে ওগুলো দেওয়া থাকে, হ্যাঁ। বেশিরভাগই কোশ্চেন দেওয়া থাকে। বেশিরভাগই question দেওয়া থাকে। ভর্তির মেন যে আমাদের Physics-এর আমার বইটা মনে আছে question। হ্যাঁ। ম্যাথের বই এগুলো দেওয়া থাকে, যে কলম নার্সারি যে কিরাস্তারের বই এগুলো দেওয়া থাকে, রেফারেন্স দেওয়া থাকে যে এই সালে এখানে আসছে, বইটা আসছে, সিকিউরিটি আসছে, ও এগুলো থাকে না? আচ্ছা আচ্ছা। প্লাস তাই- অতিরিক্ত কিছু কোশ্চেন থাকে যেগুলো ওই যে মানে রেফারেন্স দেয়, মানে আগে আসেনি, হ্যাঁ। স্যারের বইতে দিয়ে রাখছে, ওই কোশ্চেনগুলো ডিরেক্ট তুলে দেয়। ও তাহলে আমরা তাহলে ফিজিক্স কোন স্যারের বই বেশি ভালো? ইসাক স্যারের বইটা আমি করছিলাম, ইসাক স্যারের বইটা ইসাক 99 এখনো আছে নাকি? আমাদের সময় ছিল বিশেষ করে বই আছে স্যার, আমরা সাধারণত মন্ত্রের বই আছে, আমির হোসেনের বই আছে। সাধারণ তপন, হ্যাঁ, যেকোনো একটা করলে আমির হোসেন। আর কেমিস্ট্রি কেমিস্ট্রি স্যার হাজারি ম্যাক্স স্যার, হাজারি নাগ। হাজারি ম্যাক্স স্যারের বই এটা বেস্ট আচ্ছা আচ্ছা। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য। ইঞ্জিনিয়ারিং আর এমনি হায়ার ম্যাথ হায়ার ম্যাথস এর কিতাবউদ্দিন স্যারের বই করছিলাম। অসংখ্য ভাষা আর যারা মেডিকেলের জন্য তোমরা কিছু বলতে পারবে নাকি, যে মেডিকেল বা ইউনিভার্সিটি, যে বায়োলজির লাইনটা আর কি? মেডিকেলের জন্য স্যার মূলত ভয় দূর করা, মানে এক্সামের প্রেশার দূর করা। আমার একটা বন্ধু ছিল, ও মানে উদ্ভাসে পরীক্ষা দিত নিয়মিত, কারণ ওইখানেও নিয়মিত ম্যারিট থাকতো হচ্ছে 80, 90, 100 এর মধ্যে, মানে টপ 100 এর মধ্যে ওর ইয়া থাকতো, ম্যারিট থাকতো। এখন ওর মতন ছিল সর্বোচ্চ গেলে ওর ডিএমসি তে 200 ম্যারিটে ও ডিএমসি তে চান্স পাওয়ার কথা। হুম। ও সেখানে কোথাও চান্স পায়, পরীক্ষায় একদম চান্সই পায়, অত ভালো অত মেধাবী ছিল, কারণ ও চান্সই পায়। ও পরীক্ষার আগে 2 দিন থেকে ওর টেনশন, আমি চান্স পাবো কি পাবো না, এখন এক্সাম সাথে মেইনটেইন করতে পারি। এর কাছে ওর কাছে ফোন দিয়ে কান্নাকাটি, এটা ওটা, যে কি হবে, আমার তো সারাদিন এই ইচ্ছা, এ হবে এ হবে, এই করে এই অবস্থা। 2 দিন আগে থেকে ওর শুরু, ও চান্সই পেল না। আচ্ছা, তাহলে তোমার যদি যে ইঞ্জিনিয়ারিং এর জন্য যে অ্যাডমিশন গাইড, কোনটা ভালো হবে? গাইড বলতে স্যার এসিএস আছে, উদ্ভাস আছে, অনেকগুলো আছে, বাট আমি পার্সোনালি করছিলাম হচ্ছে উদ্ভাসেরটা। উদ্ভাস থেকে। আর কোচিং এর ক্ষেত্রে তুমি কোথায় ছিলে বা কোনটা ভালো হবে? কোচিং এর স্যার আমি এইচএসসির আগে স্যার মোটামুটি আমার সিলেবাসটা শেষ হয়ে গেছিল স্যার, হ্যাঁ। অ্যাডমিশন একটা স্যার কনসেপ্ট দিয়ে জাস্ট করছিলাম কি অ্যাডমিশন টাইমে গিয়ে, আর প্রথমে আমি প্রবলেম বেসড করতাম, মানে বই নিয়ে বসতাম, বই নিয়ে যেগুলো মানে দেখতাম পারছি কিনা, মানে একটা টপিকে আছে মানে 4টা-5টা কোশ্চেন পারতাম। এটা তুমি যখন কলেজে পড়ো সেই সময়ের কথা বলছো? না স্যার, এটা অ্যাডমিশনের সময় স্যার। আর তারপর একটু তুমি তোমার ইন্টারমিডিয়েট লেভেল থেকে বলো। ইন্টারমিডিয়েট লেভেলে স্যার আমি অনলাইন বিভিন্ন পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম, হ্যাঁ। আমি মানে অফলাইনে বেশি প্রিফার করতাম না। হ্যাঁ। মানে পথে ঘাটে আমি দেখছি আমার প্রথম দিকে আমি করতাম অফলাইন, পরে দেখলাম স্যার আমার পথেই অনেক সময় চলে যায়, হ্যাঁ, দিনের বেশিরভাগ সময় পথেই চলে যায়। সেই প্ল্যাটফর্ম গুলো যদি একটু আমাদের জানো তাহলে সুবিধা হয়। আমি করছিলাম স্যার এসিএস থেকে মূলত কোর্স। হ্যাঁ, ওখানে কোন কোন সাবজেক্ট? ওইখানে করতাম হচ্ছে ম্যাথ করতাম, ফিজিক্স করতাম, কেমিস্ট্রিও করতাম। কেমিস্ট্রি এসিএস এর বাইরে থেকেও করতাম, শরীফ আব্দুল্লাহ ভাই। আচ্ছা। আর এইগুলো ছিল। আর আইসিটিও করতাম এসিএস এ, মানে আমি কোর্স একবারে শেষ করে রাখছিলাম, আইসিটি প্যারা আছে বারবার নিতে হতাম না সায়েন্সে থেকে, বলতেছি যে আইসিটি হতে হবে, এই সময়টা তো ছিল না স্যার। আচ্ছা, আর অন্যান্য সাবজেক্ট গুলো একটু এভাবে বলো, ইন্টারমিডিয়েট লেভেল। ইংলিশ স্যার আমার কাছে পড়তে আসতাম এটা। হ্যাঁ, আচ্ছা। আর বাংলা? বাংলা স্যার পরীক্ষার আগে স্যার এক মাস। সবাই তো বাংলাও প্রাইভেট পড়ে না, হলে পারে না। আচ্ছা। বাংলায় 1 মাস পড়লে হয়ে যায় পরীক্ষার আগে। সায়েন্সের স্যার আমাদের আসলে অতটা টাইম থাকে যে বাংলায় আমরা তবু বাংলা কোন স্যারের কাছে গেলে ভালো হয়, বা যদি যায়, বা কোন বই পড়লে ভালো হয়? বাংলায় সুনামধন্য স্যার আছে, মহিলা কলেজের স্যার সুপ্রসাদ দাস। আচ্ছা আচ্ছা, টেস্টের পর 3 মাস পড়লে না আর এর গাইডলাইন ভালো না? অনেক আচ্ছা আচ্ছা। আইসিটির জন্য আইসিটি স্যার আমার সায়েন্সের জন্য পড়ে আমি সবাই প্রিপেয়ার করব তো অনলাইনে শেষ করে ফেলবো, অনলাইনে। অনলাইনে শেষ করে ফেলবো, কারণ এটা জিনিসটা আইসিটিতে আমাদের সায়েন্সের অত বেশি টাইম দেওয়া যায় না। সায়েন্সে যারা আসলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো Right. অনেক বেশি টাইম দেয়। বাংলা ইংলিশ আইসিটির অত টাইম থাকে না। টাইম থাকে না। আর আইসিটিতে আমাদের মূল টার্গেট করা উচিত কি, আমাদের অত কনসেপ্ট জানা দরকার নেই, অত মানে রেগুলার প্র্যাকটিস, মানে একটা ব্যাচে গিয়ে ওইভাবে সম্ভব হয় না। আসলে সায়েন্সে যারা পড়ি আমরা আইসিটি মোরালেস একবার বাজে হবে না আমাদের কখনোই, কারণ তো আইসিটি তো তোমাদের ওই ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথেরই একটা অংশ বলতে গেলে। কারণ এটা করা উচিত কি, ওরা যদি একবারে পারে যে একটা অনলাইন করছে কিছুদিন থেকে, ওখানে তো ক্লাসগুলো সব
সিরিয়াল বাই সিরিয়াল সাজাই দেওয়া থাকে। এখন ও একটা ফাঁকা 2 দিন সময় পেয়েছে, ওই মানে পরীক্ষা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো পরীক্ষা দিয়ে ফাঁকা 2 দিন সময় পেয়েছে। 2 দিনের ভিতরে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, এইভাবে তা না বারবার এত সারা বছর ধরে এইগুলো টাইম দেওয়ার সময় নেই। আর আইসিটি স্যার কোনো গাইড টাইড নেই। আইসিটি স্যার খুবই মানে ইজি, কিন্তু আমাদের এখানকার স্যারেরা হার্ড করে ফেলছে। যারা পড়ায় তারা আর কি এটা বৃত্ত বানায়, ভয় দেখায় বেশি। 2-3 মাসের কোর্স তো, এখন স্যারেরা দেখা যাচ্ছে 1 বছর ধরে পড়াবে, 2 বছর ধরে পড়াবে, এজন্য স্যারেরা আর কি এটা করে। কিন্তু আইসিটি আমি যদি সেইভাবে বিভিন্ন অনলাইন কোর্স থেকে সেভাবে দেখি, সর্বোচ্চ যদি সেভাবে চেষ্টা করি 1 মাসের মধ্যে আইসিটি 1 মাসের কোর্স, 1 বছর কোর্স। সত্যি কথা বলতে কিন্তু স্যারেরা আর কি এই 1 মাসের কোর্স 2 বছর চালানোর জন্য আর কি এমন করে। আর তোমার হচ্ছে যে বায়োলজি তো ধরো সাবজেক্ট ছিল তোমাদের, সেক্ষেত্রে বায়োলজি কি হেল্প কিভাবে নিতে, বায়োলজি স্যার বা কিভাবে নিলে ভালো হয়? প্রথমে রওশন স্যারের কাছে বলতাম। হ্যাঁ, রওশন স্যার সাথে বলতে উনি আমার যে বেসিক যেটা লাগে বায়োলজিতে ওইটা পুরোটা করে দিয়েছিল। গুড। মানে আমি প্রথম সেই 9 থেকে পড়তাম, ক্লাস 9 থেকে। হ্যাঁ, তারপরে বায়োলজিতে দেখলাম যে আমি তো ইঞ্জিনিয়ারিং টার্গেটে, আর বায়োলজি তো লাগবে না এত পড়ে গেছে। তো আমি ভাবলাম বায়োলজি মানে এত মানে গভীরে পড়ার দরকার নেই, এত ডেপথে। তো আমি বায়োলজি তারপরে রওশন স্যারের কাছে পড়তে যেতাম না, রওশন স্যারের কাছে। তখন বাড়িতে যে অনলাইন কোর্স করে বায়োলজি জাস্ট শর্ট কোর্স করে কোনো রকম আমাদের এইচএসসিটা সিকিউর হয়, এইটা স্যার আমি ইয়ে করছিলাম, দেখছিলাম। আর তাছাড়া বায়োলজি অত বেশি যেহেতু ইঞ্জিনিয়ারিং টার্গেট ছিল, বায়োলজি জাস্ট আমি শর্ট কিছু করে মানে ওয়ান শট ক্লাস করে কিছু ওইটা এবারে আবার করে আসলাম। আচ্ছা আচ্ছা। তো তুমি এই যে মানে ক্লাস 11-12 এর এইচএসসি প্রিপারেশন পাশাপাশি আবার অ্যাডমিশন, এই সবগুলো একসাথে চালাই গেছো প্রথম থেকেই? প্রথম থেকেই স্যার দুইটাই একই কিন্তু স্যার সিলেবাসের বাড়ি থেকে কিছুই আসে না, দুইটাই কিন্তু একই। আমার একটু আগে থেকে সতর্ক থাকতে হবে যে আমি কোন লাইনে যেতে চাই, আমার স্বপ্ন কোথায়। এটা আমাদের গ্রামের ছেলেবেলে আগে এইচএসসি হোক তারপরে দেখা যাবে, এরকম ভাবে হবে। কিন্তু এটা শহরের দিকে এটা স্বপ্ন মনে ক্লাস 9 দেখাই ভালো। এখন হচ্ছে হ্যাঁ, এখন হচ্ছে এগুলো কি আগে থেকে একটু খেয়াল রাখতে হয়, মানে কোথায় কি হচ্ছে আগে থেকে মাথায় এটা রাখলে আর একটু ডিপলি জানলে যেগুলো লাগে সেগুলো যদি পড়ার পাশাপাশি জেনে রাখা যায় তাহলে আর কি হয়ে যাবে। তাহলে এই যে মানে আমরা মেডিকেলে যাব না, ইঞ্জিনিয়ারিং এ যাব না, ইউনিভার্সিটিতে যাব বা কোথায় যাব, এটা একটা স্টুডেন্ট তো সাধারণত ক্লাস 9 থেকে গ্রুপ নেয়। তো সে কি 9-10 এটা ভাববে অ্যাডমিশনের কথা, নাকি 11-এ এসে ভাববে? 11-এ এসে ভালো 9-10 স্যার এটা চিন্তা রাখা উচিত যে আমি সায়েন্স অ্যাডমিশন দেব। 11 যখন 11-12 এর বই স্যার অনেক মানে 9-10 থেকে অনেক পার্থক্য আছে। অনেক পার্থক্য। সায়েন্সের যে আসল ফ্লেভারটা এটা 11-12 এ এসেই পাওয়া যায়। লক্ষ্য চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে বায়োলজি আসলে কেমন, ইঞ্জিনিয়ারিং আসলে কেমন, ফিজিক্স কেমন, এগুলো স্যার 11-12 আসলে স্যার আসল ফিল্ডে পাওয়া যায়। তাহলে তুমি রুয়েটে এই অ্যাডমিশন টেস্টে তোমাদের তো গ্রুপ দা, জি স্যার। রুয়েটে তো গ্রুপে ছিল, ওখানে কততম ছিলে? 3164। তোমার ডিপার্টমেন্ট? ইসি ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার। তোমার নামটা একটু বলে দাও। আর আমার নাম আহমেদ ইব্রাহিম, আমি পড়াশোনা করছি রুয়েটে ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ঠিক আছে, তা তোমাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ছিলে হচ্ছে 25-এর পরীক্ষার্থী, এইচএসসি 2025 আর কি। তোমাদের সাথে আরো কারা কারা চান্স পেয়েছিল এটা যদি বলতে। হাবিব কোথায় আছে? জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম। আচ্ছা, আর কে ছিল? আর আমাদের সাদি ছিল স্যার, সাদি, মীর সাদি। মীর সাদি, ও পড়াশোনা করছে স্যার এখন সাস্টেইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আচ্ছা আচ্ছা, আরো অনেকে আছে তো মনে হয়। মেয়েরা কেউ মেয়েদের দুর্ভাগ্যবশত জানা যায়নি। ঠিক আছে, সামনে তোমাদের অনেক পরীক্ষা। এই যে স্বাধীনতা অর্জন হইলো একরকম, এবার রক্ষা করা কঠিন, অনেক দায়িত্ব চলে আসলো। এইখানে ভালো রেজাল্ট করা লাগবে, আবার একটা ভালো মানে জীবনের যে প্রতিষ্ঠা পাওয়া, পাশাপাশি তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশ যাতে উন্নত হয়, তোমাদের একটা অনেক ভূমিকার প্রয়োজন। তো সর্বাঙ্গীন মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত।